ওকে, থ্যাংক ইউ। সরি, আমাদের ইয়াটা টাইম আউট হয়ে গেছিল। আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে মানে একটা প্যারাগ্রাফের মানে একটা এসের ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ যেটা সেটা কিভাবে লিখতে হয়। তো আমরা তিনটা বিষয় বলেছিলাম, মানে ওই কোটা মুভমেন্টটা কেন ইম্পর্টেন্ট সেটা বোঝানোর জন্য, যে ওই ওই বিষয়গুলোর কারণে আই ডু সাপোর্ট অথবা আই স্ট্যান্ড ফর কোটা মুভমেন্ট। ঠিক আছে, এভাবে একটা স্টেটমেন্ট দেয়া। তো পরবর্তী প্যারাগ্রাফ গুলোকে আমি কি করব, তখন আমি ওই যে তিনটা পয়েন্ট লিখেছি আমার থিসিস স্টেটমেন্টে, ওই তিনটা পয়েন্ট আমি একটু এক্সপ্লেইন করব। একটা প্যারাগ্রাফে একটা করে পয়েন্ট আমি কি করবো, এক্সপ্লেইন করব। প্রথমে দেখাবো কিভাবে ইনএকুয়ালিটি তৈরি করছে, কিছু স্ট্যাটিস্টিক দিলাম, কিছু ইনফরমেশন দিলাম। সেকেন্ডলি আমি দেখাবো যে সেকেন্ডলি আমি দেখাবো কি সরি সেকেন্ডলি আমরা দেখাবো এই যে কিভাবে একটা সার্টেন গোষ্ঠীকে এটি অবৈধ সুযোগ সুবিধা দিচ্ছে। এভাবে একটা মানে পুরো এসে আমরা কনস্ট্রাক্ট করতে পারবো। সামনে আরো কিছু কথা আছে, লেটস সি। এই যে থিসিস স্টেটমেন্ট নিয়ে আমরা এতক্ষণ ধরে কথা বলছি না, এবার একটু প্রিসাইসলি আমরা থিসিস স্টেটমেন্টের দিকে তাকাই। দ্য থিসিস স্টেটমেন্ট ইজ এ সেন্ট্রাল ক্লেম। এই যে ক্লেম শব্দটা ইম্পর্টেন্ট। সেন্ট্রাল ক্লেম ইউর এসে উইল মেক অ্যাবাউট ইউর চোজেন টপিক। একটু আগে আমি বলেছি যে এই কোটা সম্পর্কে, ইম্পর্টেন্স অফ কোটা মুভমেন্ট, এই কোটা মুভমেন্টের এই অ্যাসেটটা নিয়ে যখন আমি লিখবো তখন আমার ক্লেমটা কি। যেমন আমার ক্লেম হচ্ছে এক, এটা ইনইকুয়ালিটি তৈরি করে। দুই, একটা সার্টেন পোর্শন স্টুডেন্টকে এটা অবৈধ সুযোগ সুবিধা দেয়। থার্ড আর্গুমেন্ট কি? থার্ড আর্গুমেন্ট হচ্ছে এটা স্টুডেন্টদেরকে হায়ার স্টাডিজের দিকে ডিমোটিভেট করে। ফোর্থ, বেকারত্ব বৃদ্ধি করে। এগুলো হচ্ছে আমার ক্লেম। এই ক্লেম গুলোকে মানে এই সেন্ট্রাল ক্লেম গুলো নিয়েই মূলত কি লিখতে হয়, থিসিস স্টেটমেন্ট লিখতে হয়। দুই নম্বর কথা, দ্য থিসিস স্টেটমেন্ট ইজ ইউজুয়ালি প্লেস নিয়ার দ্য এন্ড অফ দ্য ইন্ট্রোডাকশন। এখানে নিয়ার বলেছি আমি, কিন্তু আমার মতামত হচ্ছে দা এন্ড অফ দ্য ইন্ট্রোডাকশন, নিয়ার না, দা এন্ড অফ দ্য ইন্ট্রোডাকশন। হ্যাঁ, যেহেতু অনেকগুলো বইতে রোড ম্যাপটাও লিখেছে, বাট আই ডোন্ট বিলিভ ইটস ইম্পর্টেন্ট। স্টেটমেন্ট দিয়ে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ শেষ করা উচিত বলে আমি মনে করি। সেজন্য নিয়ার না বলে আমি বলছি ইউজুয়ালি প্লেস দ্য এন্ড অফ দ্য ইন্ট্রোডাকশন। আপনাদের মনে থাকার কথা, আমরা টপিক সেন্টেন্স লিখেছিলাম দ্য ফার্স্ট সেন্টেন্স অফ দ্য প্যারাগ্রাফ, বাট ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফের থিসিস স্টেটমেন্টটা হবে দ্য লাস্ট সেন্টেন্স অফ দ্য প্যারাগ্রাফ। কথা কি বুঝেছেন? সো এক্সাম্পল কি, এই যে একটু আগে যে আমরা এসেটা দেখলাম অথবা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে দেখলাম, সেই ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফে থিসিস স্টেটমেন্ট হচ্ছে এই লাইনটা, যে হাউএভার ডিফারেন্ট হিজ ক্যারেক্টার মেবি, যে তার ক্যারেক্টার ভিন্ন হতে পারে, টুগেদার একসাথে, দে ফর্ম এ টেবলু, তারা একটি মানে একটা টেবলের মতো ফর্ম করে, উইচ যেটি ওয়াইল ইট ডাজ মাচ টু ইন্ডিক দ্য আইডিয়া অফ হোম, হোমের আইডিয়াকে যখন যত বেশি ইন্ডিক্ট করে, অলসো শোজ আ ডিপ কম্প্যাশন ফর দোজ হু আর বাউন্ড টু ইট, এবং এই জায়গাতে যারা বসবাস করে তাদের প্রতি একটা কম্প্যাশনও শো করে। ঠিক আছে, মানে কি কোনটা শো করে, ওই যে বিভিন্ন যে স্ট্যাটিস্টিক গুলো তারা নিয়েছে, বিভিন্ন যে স্টাডি গুলো করেছে, এগুলো আর কি। এটাই হচ্ছে মানে আমার সেন্ট্রাল ক্লেম। মানে এই থিসিস স্টেটমেন্ট এবং ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ নিয়ে এনি কনফিউশন, যদি কনফিউশন থাকে একটু রেজ করেন, না থাকলে আমরা একটু প্র্যাকটিক্যাল সেগমেন্টে যাব। ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন, মানে থিওরিটিক্যাল জায়গাটা বুঝেছেন কিনা, যে কিভাবে একটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ কনস্ট্রাক্ট করতে হয়। ইয়েস, নো? থিসিস বলতে যে ক্লেম গুলো আমি করব সেগুলো কি কি পরে ব্যাখ্যা করব? হ্যাঁ হ্যাঁ, আপনি ক্লেম গুলো যখন মানে আপনি শুধু পয়েন্ট গুলাই তো সেখানে রেজ করবেন, এই যে আমি একটু আগে বললাম না, তো ওই পয়েন্ট গুলো রেজ করার পরে ওই থিসিস স্টেটমেন্টে যা আছে সেগুলোই পরবর্তীতে এক্সপ্লেন করবেন। এটা আমাদের বডি প্যারাগ্রাফ কিভাবে লিখতে হবে ওই আলাপের মধ্যে আছে আর কি। এটা একটু পরে দেখবো। বাট থিসিস স্টেটমেন্ট কিংবা এই যে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, কি কি বিষয় থাকতে হয়, হ্যাঁ, অথবা তার কম্পোনেন্ট গুলো কি কি, এই বিষয়ে কোনো কনফিউশন আছে কিনা? নো স্যার। আচ্ছা, রাকিবুল, ইসমাইল, আরমান, ইয়েস নো বলতে হবে। না স্যার। ওকে, যদি না থাকে তাহলে আমরা এবার প্র্যাকটিস করি। হুম। ওকে,
তাহলে দেখো, আন্ডারলাইন দিস স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোইং ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ। এখানে আমি দুইটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ লিখেছি। একটা, আচ্ছা বিষয় কি নিয়ে সেটা আমি বলছি না, বাট আমরা একটু পড়ি, পড়ার পরে এখান থেকে আমরা থিসিস স্টেটমেন্ট একটু বের করার চেষ্টা করব। ওকে, ফার্স্ট টেক্সটটা কে পড়বে? আরমান পড়েন। Text 1. Approximately 16.60.5 million Asians live in the United Kingdom in 2022, and this will grow at a rate of approximately mm, 13.19% over the next 5 years. The purchasing power of this demographic is expected to reach over 2.26 trillion by US dollar 2025. This market is a growing and relatively unexplored segment in the marketing literature. Researchers and practitioners should therefore be interested in the increasing importance of this market and the potential it holds for business. আচ্ছা, তাহলে এবার আমরা একটু দেখি যে এই টেক্সটে কিংবা এই ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফের মধ্যে থিসিস স্টেটমেন্ট কোনটা? এনিওয়ান? লাস্ট সেন্টেন্সটা। লাস্ট সেন্টেন্স মানে হচ্ছে এই যে রিসার্চার থেকে শুরু হয়ে বিজনেস বিজনেস পর্যন্ত, তাই না? আচ্ছা, একটু আমরা মিলিয়ে দেখি এই ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফটা আমাদের আগের গুলোর সাথে যায় কিনা। যেমন প্রথম যে সেন্টেন্সটা, এই যে 5 ইয়ার্স পর্যন্ত, এটা খুবই একটা জেনারিক সেন্টেন্স, তাই না? যে এশিয়ান কত মানুষ ইউনাইটেড কিংডমের মধ্যে বসবাস করে এবং এটি কিভাবে, অথবা 5 বছরের মধ্যে কিভাবে এটা বৃদ্ধি পাবে। এরপর আরেকটু স্পেসিফিক, দ্য পারচেসিং পাওয়ার অফ দিস ডেমোগ্রাফিক is expected to reach over the trillion by 2025. এখন কথা হচ্ছে, প্রথমে বলেছে শুধু মানুষ নিয়ে, কতজন মানুষ বসবাস করে, ভেরি জেনারেল। এরপরে বলেছে তাদের পারচেসিং ক্যাপাসিটি নিয়ে, তাই না? এরপরে আরো স্পেসিফাই করছে, দেখেন, দিস মার্কেট ইজ গ্রোয়িং এন্ড রিলেটিভলি আনএক্সপ্লোরড সেগমেন্ট ইন দ্য মার্কেটিং লিটারেচার। তাহলে এখন চলে আসছে মার্কেটিং লিটারেচার নিয়ে। দেখেন তাদের পারচেসিং ক্যাপাবিলিটি এতটুকু, তাদের জনসংখ্যা এতটুকু, সুতরাং এই যে বিশাল একটা মার্কেট রয়েছে, এই মার্কেট প্লেসটা এখনো পর্যন্ত আনএক্সপ্লোরড, মানে গবেষকরা এটি বিষয়ে খুব বেশি গবেষণা করেনি। তাহলে আরেকটু স্পেসিফাই করলো না, সে আসলে ওই পারচেসিং ক্যাপাবিলিটি নিয়েও বলবে না, জনসংখ্যা নিয়েও বলবে না, সে বলবে কিছু মার্কেটিং পলিসি নিয়ে, সে বলবে এই ওয়াইড রেঞ্জ অফ মার্কেট নিয়ে কিভাবে এক্সপ্লোর করা যায় সেটি নিয়ে। এবার আসলো সে মোর স্পেসিফিক এন্ড তার চূড়ান্ত কথা নিয়ে, সেটি হচ্ছে রিসার্চার্স এন্ড প্র্যাকটিশনার্স, গবেষকরা এবং যারা প্র্যাকটিশনার্স রয়েছেন, should therefore be interested in the increasing importance of this market. মূল কথা হচ্ছে এই যে মানে ইনক্রিজিং একটা মার্কেট রয়েছে, এটির গুরুত্ব সম্পর্কে রিসার্চারদের কি করতে হবে, সরি, রিসার্চারদের ইন্টারেস্টেড হওয়া উচিত। ইন্টারেস্টেড হওয়া উচিত মানে কি, রিসার্চারদের এ বিষয়ে গবেষণা করা উচিত। এন্ড দ্য পটেনশিয়াল, এবং এর মধ্যে যে পটেনশিয়াল আছে, ইট হোল্ডস ফর বিজনেসেস, বিজনেস গুলোর জন্য এখানে কি কি পটেনশিয়াল আছে। তাহলে আমরা এই লেখা থেকে কি পুরো ইন্ট্রোডাকশন মানে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফের আইডিয়াটা বুঝছি? মোর জেনারিক, স্পেসিফিক, মোর স্পেসিফিক, একদম স্পেসিফিক, ঠিক আছে? এটুকু কি বোঝা গেছে? জি স্যার। ইসমাইল, নাফিসা, রাকিবুল, আরমান? জি স্যার, বুঝেছি। ওকে, এবার টেক্সট টু কে পড়বে? স্যার আমি পড়ি। ওকে, গো অন। Artificial intelligence has received considerable attention in recent years due to its application in various fields such as manufacturing, healthcare,
security, etc. In recent years, methods have been proposed to produce sufficiently intelligent software capable of reprogramming. Such production presents a number of challenges as artificial intelligence may threaten human employment in the future. The development of new programmers will facilitate a better understanding of just how far AI can go. Okay, so which is the thesis statement here? Which is the central claim here? Central claimটা কি? Central claimটা হচ্ছে যে the development of new programs will facilitate, এই যে facilitate a better understanding of just how far AI can go. এই যে এটাই হচ্ছে মূলত ক্লেম, যে কিভাবে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং কে ফ্যাসিলিটেট করতে পারে এই প্রতিনিয়ত নতুন নতুন প্রোগ্রামগুলো ডেভেলপ। চলো আমরা শুরু থেকে দেখি। শুরু করেছে কিভাবে, একটা ভেরি জেনারেল স্টেটমেন্ট দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ রিসিভড কনসিডারেবল মানে attention in recent years due to its application in various fields such as manufacturing, healthcare, security, etc. সহজ একটি কথা, জেনারেল কথা, সবাই জানে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই অ্যাপ্লিকেশন গুলোর কারণে মানুষের অ্যাটেনশন সিক করতে সক্ষম হয়েছে। ইন রিসেন্ট ইয়ার্স, একটু স্পেসিফিক করবে এখন, in recent years methods have been proposed to produce sufficiently intelligent software capable of reprogramming। তাহলে এখন চলে এসেছে সে রিপ্রোগ্রামিং নিয়ে, এআই নিয়ে কথা, একটা জেনারেল স্টেটমেন্ট দিয়েছে। এরপরে সে এসেছে রিপ্রোগ্রামিং কে ক্যাপেবল করার জন্য কি কি সফটওয়্যার ইউজ করা যায় এটি নিয়ে। তার মানে আরেকটু জায়গাটাকে স্পেসিফিক করেছে। Such production presents a number of challenges as AI may threaten human employment in future। এরপরে চলে এসেছে কিভাবে এআই এর ডেভেলপমেন্ট হিউম্যান এমপ্লয়মেন্টকে থ্রেটেন করতে পারে এবং এই প্রোগ্রামগুলো ডিজাইন করার ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জেস আছে। তার মানে প্রোগ্রামগুলো নিয়ে যখন কথা প্রথমে বলেছে তখন একটা ওয়াইড রেঞ্জ ছিল, প্রোগ্রামগুলো কি কি হতে পারে, কিভাবে ডিজাইন করা যেতে পারে, কি কি বেনিফিট আছে, কিভাবে তারা সেখান থেকে লাভবান হবে, অনেকভাবে সেটিকে ব্যাখ্যা করা যেত। পরের সেন্টেন্স দিয়ে জায়গাটা একটু স্পেসিফিক হয়েছে যে এখানে আমরা চ্যালেঞ্জেস গুলো নিয়ে আলাপ করব, হ্যাঁ, অথবা এটা কিভাবে এমপ্লয়মেন্টকে থ্রিটেন করে। এরপরে ফাইনাল স্টেটমেন্ট, the development of new programs will facilitate a better understanding of just how far AI can go। নতুন নতুন প্রোগ্রাম গুলো যদি ডেভেলপ করতে পারি তাহলে এটি আমার এআই কতটুকু যেতে পারে, এআই এর যে পরিধি, এআই এর যে সক্ষমতা, এই সক্ষমতাটাকে আরো ভালোভাবে বোঝার ক্ষেত্রে হেল্প করবে, ফ্যাসিলিটেট করবে। এটা হচ্ছে সেন্ট্রাল থিম। হুম, তো এই দুটো প্যারাগ্রাফ কি আমরা বুঝতে পেরেছি যে স্টার্ট উইথ জেনারেল স্টেটমেন্ট, এন্ডস উইথ a very specific important claim, এটাই হচ্ছে মূল কথা। ক্লিয়ার সবার? জি স্যার। ওকে, যদি ক্লিয়ার হয় তাহলে দিস ইজ ইউর ফার্স্ট অ্যাসাইনমেন্ট, রাইট অ্যান ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ on the impact of climate change on our environment। ক্লাইমেট চেঞ্জের ফলে আমাদের পরিবেশ প্রতিবেশের উপর কি কি ইম্প্যাক্ট পড়ছে এই টপিকের উপর একটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ লিখতে হবে। আপনারা লিখবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ওকে, এবার আমরা চলে যাই বডি প্যারাগ্রাফে। একটু আগেই বলেছি বডি প্যারাগ্রাফ, এই বডি প্যারাগ্রাফ কিভাবে লিখতে হবে, দ্য ডিসকাশন হ্যাজ বিন অলরেডি এন্ডেড বিকজ দ্য লাস্ট ক্লাস ওয়াজ অল অ্যাবাউট প্যারাগ্রাফ রাইটিং। এবং এই প্রত্যেকটা বডি প্যারাগ্রাফ হচ্ছে ওই যে স্টেটমেন্ট আমাদের ক্লেম, ওই এক একটা ক্লেমের উপর একটা প্যারাগ্রাফ। যেমন আমার ক্লেম যদি হয় এআই ভালো, তাহলে এআই কেন ভালো এটির উপর একটা প্যারাগ্রাফ। যদি আমার ক্লেম হয় এআই ভালো, চ্যালেঞ্জিং এবং ইজি, তাহলে তিনটে ক্লেম। কিভাবে ভালো, এক্সপ্লেইন ইট, রাইট এ প্যারাগ্রাফ। কিভাবে চ্যালেঞ্জিং, রাইট এ প্যারাগ্রাফ। কিভাবে, আর কি যেন বললাম, ভালো, চ্যালেঞ্জিং এবং কিভাবে বেনিফিশিয়াল, হ্যাঁ, এটা নিয়ে একটা প্যারাগ্রাফ। অথবা কি কি চ্যালেঞ্জেস আছে, তাহলে কি কি থাকে এটা অলরেডি ডিসকাস। বডি প্যারাগ্রাফস আর ইউনিটস অফ টেক্সট দ্যাট অফার সাপোর্টিং এভিডেন্স টু ব্যাক আপ দ্য থিসিস স্টেটমেন্ট অফ অ্যান এসে। যেভাবে সাপোর্টিং ডিটেলস গুলো প্যারাগ্রাফের মধ্যে ওই টপিক সেন্টেন্সটাকে কি করেছে, ব্যাকআপ করেছে। এখানে এসে থিসিস স্টেটমেন্টকে ব্যাকআপ করবে কে? আমাদের বডি প্যারাগ্রাফ গুলো। A good body paragraph contains three main sections, এটা সবাই জানি।
a topic sentence, supporting sentences, concluding sentence. G, C, chapter 3. হ্যাঁ, এটি হচ্ছে মূল ব্যাপার। বডি প্যারাগ্রাফ কিভাবে লিখতে হবে, we have already learned that and I have read some of your writing. তোমাদের কিছু রাইটিং আমি পড়েছি, that was fantastic, ভালো হচ্ছে। সো এখানে কিছু নোট, ইউজুয়ালি an essay must carry at least 3 body paragraphs. 3টি বডি প্যারাগ্রাফ থাকলেই ভালো ওয়েল কনস্ট্রাক্ট একটি এসের জন্য। Body paragraph will follow the sequence of arguments or claims that you mention in a thesis statement. তাহলে যে সিকোয়েন্স অফ আর্গুমেন্ট আমি দিয়েছি, যেমন আমি আগে বলেছি ভালো, তারপর বলেছি চ্যালেঞ্জিং, তারপর বলেছি কি ক্ষতি, তাহলে ওই সিকোয়েন্সে যেতে হবে। প্রথমে আমি লিখবো ভালো, তারপর চ্যালেঞ্জ, তারপর ক্ষতি, এভাবে সিকোয়েন্সিয়ালি আমি লিখবো থিসিসে যেভাবে লিখেছি। সো এখানে বডি প্যারাগ্রাফ নিয়ে কি আর ফার্দার ডিসকাশনের দরকার আছে? গত ক্লাস পুরোটাই ছিল বডি প্যারাগ্রাফ রাইটিং নিয়ে। এনি ফার্দার ডিসকাশন রিকোয়ার্ড? No, sir. ওকে, তাহলে যদি নো হয় তাহলে ওই যে আমরা একটু আগে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ লিখেছিলাম, রাইট এ বডি প্যারাগ্রাফ on the impact of climate change on our environment according to this statement that you made earlier. আচ্ছা, এখানে একটা হবে না, রাইট 3 body paragraphs, 3 body paragraphs। যেহেতু আমরা বলেছি আইডিয়াল হচ্ছে 3টা অ্যাটলিস্ট বডি প্যারাগ্রাফ থাকা। তো ওই টপিকের উপর, যে টপিকের উপর আপনারা একটু আগে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ লিখেছেন, সে বিষয়ের উপর কি লিখবেন? বডি প্যারাগ্রাফ লিখবেন। আচ্ছা, এরপরে কনক্লুডিং প্যারাগ্রাফ। কনক্লুডিং প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়? ঠিক উল্টাটা, খেয়াল করেছেন? এই যে ইন্ট্রোডাকশনে কিরকম ছিল আমাদের চিহ্নটা, ইন্ট্রোডাকশনে ছিল অনেকটা ব্যালনের মতো, কোনের মতো, কোন আইসক্রিম আছে না, এই কোনের মতো ছিল। কিন্তু এটা পুরোপুরি উল্টে গিয়ে কনক্লুশন হয়ে গেছে পিরামিড, তাই না? পিরামিডের মতো না? হুম, এই পিরামিডের সবচেয়ে উপরে কোনটা থাকে দেখেন, এই যে এখানে লেখা আছে রিস্টেট প্রবলেম এন্ড পজিশন, শুরুতে রিস্টেট করব, সামারাইজ ইউর কি পয়েন্টস, হ্যাঁ, একদম সর্বশেষ হোয়াট দিস আর্গুমেন্টস হেল্প ইউ কনক্লুড, এই আর্গুমেন্ট আপনাকে কিভাবে হেল্প করেছে। তো চলেন আমরা একটু দেখি যে কি কি একটা কনক্লুডিং প্যারাগ্রাফে কি কি থাকতে হয়। ফার্স্ট অফ অল, রিস্টেট ইউর থিসিস, রিমাইন্ড রিডার্স অফ ইউর মেইন পয়েন্ট। ওই যে একটু আগে বললাম রিস্টেট প্রবলেম মানে কি, রিস্টেট দ্য থিসিস, থিসিস স্টেটমেন্ট, আমার যে ক্লেম গুলো ছিল সেগুলো একটু রিস্টেট করা। রিমাইন্ড রিডার্স অফ ইউর মেইন পয়েন্ট, মেইন পয়েন্ট সম্পর্কে রিডারকে আবার রিমাইন্ড করা, সরি, ওকে। বি নাম্বার, reiterate your supporting points, remind readers of your evidence or arguments. আপনার যে সাপোর্টিং পয়েন্টস গুলো ছিল সেগুলো সম্পর্কে একটু কি করা, ব্রিফ করা, যেটাকে আমরা বলেছি সামারাইজ ইউর কি পয়েন্টস এখানে। থার্ড, wrap everything up by tying it all together, সবকিছুকে নিয়ে একটা র্যাপ আপ করা। র্যাপ আপ মানে এটা বুঝেন, শেষ, এরপর একটু বেঁধে ফেলবেন। সর্বশেষ, রাইট এ ক্লিনচার with the last sentence, leave your reader with something to think about. এই যে একটু একটু পরে বললাম না, what this argument helps you to conclude, রিডারকে একটা ফুড ফর থট দেয়া। এই এতক্ষণ ধরে যে আমি বক বক করলাম, লিখলাম, এত লম্বা একটা লেখা আপনি পড়লেন, পড়ার পরে এই আর্গুমেন্টটা কিভাবে হেল্প করেছে, আমাকে কি কনক্লুশনে নিয়ে এসেছে, এরকম একটা মানে, সরি, তো রিডারকে এরকম একটা ফুড ফর থট দেয়া, সে এই কনক্লুশনে এসে একটা জায়গায় পৌঁছাবে, ও আচ্ছা ঠিক আছে, এখন আমি বুঝলাম যে আসলে কোটা জিনিসটা অনেক বেশি খারাপ এবং এই কোটা মুভমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই হচ্ছে কনক্লুশন। স্টার্ট উইথ ইউর রিস্টেটিং প্রবলেম, মানে হচ্ছে রিস্টেটিং থিসিস, এরপরে সাপোর্টিং পয়েন্ট গুলোকে রিইটারেট করা, র্যাপ আপ করা, এরপরে হচ্ছে রাইট এ ক্লিনচার। হোয়াট টু অ্যাভয়েড, কি কি অ্যাভয়েড করতে হবে? Avoid phrases like in summary, in conclusion, or to sum up, ধরনের অ্যাভয়েড করা। রিডার্স নো দে আর at the end of essay and don't need a signpost. আমরা প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে বলেছিলাম এই ফ্রেজ গুলো ইউজ করতে, কারণ প্যারাগ্রাফ হচ্ছে একটা রাইটিং এর মধ্যে, হ্যাঁ, কিন্তু আমরা এসেতে এসে বলছি এ ধরনের জিনিসগুলো ইউজ না করতে, কারণ রিডার্স অলরেডি জানে যে সে শেষে চলে এসেছে। হ্যাঁ, তো আপনার লেখা থেকে, সরি,
আপনার লেখা থেকে যেন সে বুঝে যে আপনি কনক্লুশনে চলে এসেছেন। তো এগুলো অ্যাভয়েড করতে বলা হয়, তবে মানে এগুলো হারাম না, অ্যাভয়েড করলে ভালো, তবে লেখাও যায়। এরপর ডোন্ট সিম্পলি সামারাইজ হোয়াট ইজ কাম বিফোর। সে প্রথমে যা এসেছে শুধুমাত্র তাই সামারাইজ করবেন না। ফর এ শর্ট এসে ইউ সার্টেনলি ডোন্ট নিড টু রিটারেট অল ইউর সাপোর্টিং আর্গুমেন্টস। রিডার্স উইল নো ইফ ইউ জাস্ট কপি এন্ড পেস্ট ইট ফ্রম এলসওয়্যার। তো সবগুলো কি করার দরকার নেই, সামারাইজ করার দরকার নেই, জাস্ট জিনিসটাকে একটু ডিফারেন্টলি উপস্থাপন করা। ফাইনালি, অ্যাভয়েড ইন্ট্রোডিউসিং ব্র্যান্ড নিউ আইডিয়াস অর এভিডেন্স। নতুন কোনো আইডিয়া কনক্লুশনে নিয়ে আসা যাবে না। আপনি এতক্ষণ ধরে এক ধরনের কথা বলেছেন, কনক্লুশন এসে হঠাৎ আপনার কাছে মনে হলো ও ইম্পর্টেন্ট একটি টপিক তো থেকে গেছে, এই বিষয়টি এখানে বলে ফেলি, না, করা যাবে না। কনক্লুশন মানে হচ্ছে জাস্ট একটা সাম আপ। আমি যদি ধরে নিই একটা বাড়ি, আপনি ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ হচ্ছে ওই ঘরে প্রবেশ করা। হুম প্রবেশ করার সময় আপনি বাড়িতে কি কি করবেন এটার প্ল্যান মাথায় নিয়ে প্রবেশ করবেন। এরপর বাড়িতে ঢুকে ওই কাজগুলো করবেন। হ্যাঁ। আর কনক্লুশন মানে হচ্ছে ওই বাড়ি থেকে বের হয়ে যাওয়া, দরজা দিয়ে। তো বের হওয়ার সময় আপনি যা 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 করে ফেলছেন সেগুলো তো বাড়ির ভেতরেই থেকে যাবে, বাট ওই সামারিটা নিয়ে চলে যাবেন একটা দিয়া, আমি আজকে এই করলাম সে করলাম সে করলাম বলে বের হয়ে যাবেন। তো কনক্লুশনটা হচ্ছে ওরকম। তো কনক্লুশনে আপনি নতুন কোনো আইডিয়া নিতে পারবেন না। This will only confuse readers or set force for your argument. Reader কে confuse করবে. If there is a really profound point that you have reached in your conclusion, want to include, try moving it to one of your supporting paragraphs. এই যে বললাম যে কনক্লুশন লেখার ক্ষেত্রে যদি আপনার কখনো মনে হয় যে চমৎকার একটা টপিক মিস গেছে অথবা চমৎকার একটা টপিক আমার লেখা উচিত ছিল, তখন সেটি কোনো একটা সাপোর্টিং প্যারাগ্রাফে আপনি অ্যাড করে দেন, দ্যাট উড বি বেটার। ঠিক আছে, এটি হচ্ছে একটা কনক্লুডিং প্যারাগ্রাফের উদাহরণ। হুম আমরা একটু এটা স্যার পড়ি, কে পড়বে? সাপোর্টিং সাপোর্টিং প্যারাগ্রাফটা একটু আরেকবার ঠিক আছে? সাপোর্টিং প্যারাগ্রাফ নিয়ে আমরা কোনো কথা বলিনি, কারণ গত ক্লাসে প্যারাগ্রাফ নিয়ে যত আলোচনা হয়েছে সবগুলোই সাপোর্টিং প্যারাগ্রাফ। কারণ আমরা থিসিস ওকে। স্টেটমেন্টে যে ক্লেম গুলো করবো এগুলো তো এক্সপ্লেইন করতে হবে। এই এক্সপ্লেইন করার জন্য বডি প্যারাগ্রাফ গুলো লিখতে হয়। সুতরাং তখন ওই প্রত্যেকটা ক্লেম এক একটা প্যারাগ্রাফের টপিক হয়ে যায়। যেমন আমি যদি বলি কোটা ইজ না সরি হ্যাঁ কোটা ইজ গুড, কোটা ভালো, কোটা একটা প্যারাগ্রাফের টপিক। কোটা ইজ কোটা ইজ ব্রিঙ্গিং ইনইকুয়ালিটি ইন আওয়ার স্টুডেন্ট সোসাইটি, এটি একটি ক্লেম, এটি একটি প্যারাগ্রাফ লিখবেন এটি দিয়ে। কিভাবে লিখবেন? আগের ক্লাসে যেভাবে প্যারাগ্রাফ দেখানো হয়েছে সেভাবে। গট ইট? ওকে। এটা কি পড়বেন? ইসমাইল পড়েন, বাকি তিনজনই তো পড়েছে মনে হয়। রাকিব। Okay, ইসমাইল পড়ার সুযোগ আছে? ওকে, তাহলে রাকিবুল পড়ো। In conclusion, this essay has shed light on the importance of bedside manner in the context of nursing. The evidence and analysis provided underscore the profound effect compassionate bedside manner has on patient outcome. The knowledge gained from exploring nurses besides manner will undoubtedly contribute to more informed and effective decision in nursing practice. As we continue to progress, the significance of understanding nurses' bedside manner will remain paramount. Hence, we should strive to deepen our knowledge of this topic to better navigate and influence patient outcomes. ওকে, তাহলে এই পুরো আমি জাস্ট একটা প্যারাগ্রাফও পড়লাম না। এর আগে তো চারটা প্যারাগ্রাফ আছে, অন্তত তিনটা বডি প্যারাগ্রাফ আর একটা কি ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ। আমি একটা প্যারাগ্রাফও পড়লাম না, না করে জাস্ট কনক্লুশনটা পড়লাম। তাহলে এখান থেকে আমি বুঝে যাই না যে পুরো প্যারাগ্রাফে কি কি নিয়ে বলেছে। রাকিবুল, কি কি নিয়ে বলতে পারে পুরো প্যারাগ্রাফে? Bedside manner. হুম আমরা একটু পড়ি যে দিস এসে হ্যাজ শেড লাইট অন ইম্পর্টেন্স অফ বেডসাইড ম্যানার। বেডসাইড ম্যানার ইন দ্য কনটেক্সট অফ নার্সিং, নার্সিং এর কনটেক্সটে বেডসাইড ম্যানারের ইম্পর্টেন্সটা কি এই বিষয়ে পুরো এসে আলাপ করেছে। দ্য এভিডেন্স এন্ড অ্যানালিসিস প্রোভাইডেড, তাহলে এভিডেন্স কি কি দিয়েছে, অ্যানালিসিস কি কি করেছে এগুলো উল্লেখ করে নাই, জাস্ট বলেছে ওই যে আগে যা বলেছি
যে এভিডেন্স যেগুলো উপরে দিয়েছি, অ্যানালিসিস যা উপরে দিয়েছি, দ্য এভিডেন্স অ্যান্ড অ্যানালিসিস প্রোভাইডেড, যেগুলো অলরেডি প্রোভাইডেড করা হয়েছে, আন্ডারস্কোর দ্য প্রোফাউন্ড ইফেক্ট কম্প্যাশনেট বেডসাইড ম্যানার হ্যাজ অন পেশেন্ট আউটকাম। পেশেন্টের আউটকামের উপর কি যে ইফেক্ট আছে, হ্যাঁ, সেটি সম্পর্কে কি করা হয়েছে, আন্ডারস্কোর করা হয়েছে। দ্য নলেজ গেইন ফ্রম এক্সপ্লোরিং নার্স বেডসাইড ম্যানার, তাহলে কিছু সে এখানে ব্যাখ্যা করেছে, will undoubtedly contribute to more informed and effective decision in nursing practice। তাহলে যে যে বিষয়গুলো যে বললাম যে আমার আর্গুমেন্টটা কিভাবে হেল্প করেছে কনক্লুশনে, সেটা হচ্ছে এই যে আমরা বিশ্বাস করি যে আরো মানে এই বিষয় সম্পর্কে আরো যদি এই নলেজ গেইন করা যায়, হ্যাঁ, তাহলে এটি ইফেক্টিভ ডিসিশন মেকিং অনেক বেশি সহযোগিতা করবে। অ্যাজ উই কন্টিনিউ টু প্রোগ্রেস, আমরা যেহেতু প্রোগ্রেসের পথে আছি, the significance of understanding nurse bedside manner will remain paramount। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে থাকবে। হ্যান্স উই শুড স্ট্রাইভ, আমাদেরকে ভালো করে স্ট্রাইভ করতে হবে, সংগ্রাম করতে হবে, to deepen our knowledge of this topic to better navigate and influence patient outcome। পেশেন্ট আউটকামকে নেভিগেট করার জন্য, চালিত করার জন্য এবং ইনফ্লুয়েন্স করার জন্য আমাদের আরো ভালোভাবে জানতে হবে। তাহলে পুরো বিষয়টা কি নিয়েছিল, যে কিভাবে নার্সিং সিস্টেমের মধ্যে বেডসাইড ম্যানার গুলোকে আরো বেশি ইম্পর্টেন্টলি ইমপ্লিমেন্ট করা যায়, এটা নিয়েই ছিল পুরো এসেটা, তাই না? আমরা বুঝতে পেরেছি না এই জাস্ট ইয়া পড়ে? আচ্ছা, একজন বলেছে বেডসাইড ম্যানার, বেডসাইড ম্যানার হচ্ছে সহজ কথা, একজন রোগীকে কিভাবে সেবা শুশ্রূষা করতে হয়, এটাই বেডসাইড ম্যানার। মানে রোগীকে সেবা শুশ্রূষা করা হয় না, কিভাবে করা উচিত, তার সাথে কিভাবে আচরণ করা উচিত, হ্যাঁ, তাকে কিভাবে কোনো কিছু অফার করা উচিত, ও খাবার কিভাবে দেওয়া উচিত, এগুলো আর কি। আমাদের নার্স গুলো খুবই খারাপ, মানে জল্লাদের চেয়েও খারাপ। দেখবেন যে হসপিটালে গেলে রোগী যত অসুস্থ হয়, হ্যাঁ, অসুস্থ ছিল তার চেয়ে বেশি অসুস্থ হয় সে নার্সের ঝাড়ি খেতে গেলে, হ্যাঁ। তো সেজন্য বেড সাইড ম্যানারটা ইম্পর্টেন্ট। এজন্য হসপিটালে রোগী ভর্তি করার আগে সচেতন নার্সটা কেমন, পরে দেখবেন যে আহ, রোগী যা ভালো ছিল নার্সের ঝাড়ি খেতে খেতে অবস্থা খারাপ। ওকে, তাহলে এবার আমরা প্র্যাকটিক্যাল সেগমেন্টে চলে আসি। রাইট এ কনক্লুশন প্যারাগ্রাফ অন দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন আওয়ার এনভায়রনমেন্ট অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট ইউ মেড আর্লিয়ার। এই এক কথায় এই পুরো মানে আলোচনার মধ্যে আমরা শুরুতে থিসিস স্টেটমেন্ট নিয়ে আলাপ করেছি, সেখানে আমরা ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ নিয়ে থিসিস স্টেটমেন্ট লিখে ফেলেছি, এরপরে 3টা বডি প্যারাগ্রাফও লিখে ফেলেছি, ফাইনালি এসে আমরা একটা কনক্লুশন অথবা কনক্লুডিং প্যারাগ্রাফও লিখে ফেলবো। হ্যাঁ, তাহলে ফাইনালি এই মানে এই ক্লাসের থ্রুতে আমাদের একটা কি হয়ে যাচ্ছে, একটা পুরো এসে লেখা শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আপনাদের হোমওয়ার্কটা হচ্ছে কমপ্লিট দ্য এসে অন দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন আওয়ার এনভায়রনমেন্ট। ইট ইজ এ ফুল লেন্থ এসে রাইটিং এট ইউর হোম। এই পুরো বিষয়টা সম্পর্কে একটি ফুল লেন্থ প্যারাগ্রাফ লেখার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো এখন প্যারাগ্রাফ ফুল ফুল লেন্থ কি বলা যায়, এসে কোথায় পাবো? আমরা একটু অ্যাপেন্ডিক্স 4-এ গেলে ওখানে একটা বিষয়ের উপর একটা ফুল লেন্থ এসে দেখা আছে, ওটা থেকে আমরা সহযোগিতা নিতে পারি এআই এর উপর। যেমন এটা ছিল an essay on the development of artificial intelligence। হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর একটা ওয়েল কনস্ট্রাক্টেড প্যারাগ্রাফ। এই যে এখানে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ আছে, এই যে এটা শুরুর প্রথমটা, এরপরে 1, 2 এবং 3, এই 3টা হচ্ছে বডি প্যারাগ্রাফ, ফাইনালি হচ্ছে এটা হচ্ছে কনক্লুশন। ঠিক আছে, এভাবে এখান থেকে আমরা একটু আইডিয়া নিতে পারি এই অ্যাসেটা দেখে, তাহলে আমাদের জন্য অ্যাসের যে এতক্ষণ থিওরিটিক্যাল আলাপটা করলাম সেটি আমাদের জন্য বোঝা সহজ হবে। হুম, তাহলে যেটা বললাম, অ্যাসে রাইটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই দিস ইজ ফাইনাল স্টেজ ফর রাইটিং এনিথিং ইউ ওয়ান্ট। পেপারে লিখেন, পত্রিকায় লিখেন, ম্যাগাজিনে লিখেন, ক্রিটিক্যাল অ্যানালিটিক্যাল রাইটিং লিখেন, আপনার পরীক্ষার খাতায় প্রশ্ন উত্তর লিখেন। হ্যাঁ, সো ব্রড কোয়েশ্চেনের ক্ষেত্রে ইউ হ্যাভ টু ফলো দ্য স্টাইলিস্টিক্স অফ এসে রাইটিং। ঠিক আছে, আর শর্ট আনসারের ক্ষেত্রে আমরা অবশ্যই প্যারাগ্রাফের যে ফরম্যাট ছিল সেই ফরম্যাটটা ফলো করে লিখবো। দ্যাট উইল মেক আওয়ার রাইটিং মোর অ্যাট্রাকটিভ এন্ড ইজি টু ফলো। কিছু লেখা আছে হিজিবিজি, কোথায় কোন আর্গুমেন্ট দিচ্ছে বোঝা যায় না, বাট ইফ উই ফলো দিস আর্গুমেন্ট আওয়ার রাইটিং উইল বি
pleasure to read and will not confuse the reader and our teachers as well. Okay, so essay writing এর উপর so far any question? এই যে আপনারা দেখতে পাচ্ছেন our all the discussion has ended. হ্যাঁ, আমাদের এখানে আর কিছু নেই, জাস্ট একাডেমিক রাইটিং এর উপর কয়েকটা বিষয় আছে, এগুলো হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে দেখিয়ে দেব। একটা হচ্ছে হ্যাজিং, আর একটা হচ্ছে প্যারাফ্রেজিং, সামারাইজিং, ইনটেক্সট সাইটেশন, রেফারেন্স বিবলিওগ্রাফি। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আমরা হয়তো প্র্যাকটিক্যাল ক্লাসে, মানে একটা প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে, সেখানে আমরা এই বিষয়গুলো ধরে ধরে দেখিয়ে দিব আর কি। কিভাবে ইনটেক্সট সাইটেশন করতে হয়, প্যারাফ্রেজিং কিভাবে করতে হয়, সামারাইজিং কিভাবে করতে হয়। হ্যাঁ, তো সেগুলো আমরা আরেকটা ক্লাসে দেখিয়ে দেবো আর কি। বাট সো ফার my goal from this course is to make you prepare for writing an essay uh, and to be enable you to write a good paragraph. হ্যাঁ, একটা প্যারাগ্রাফ যদি লিখতে পারেন তাহলে শর্ট কোয়েশ্চেন কিংবা শর্ট একটা বিষয়ের উপর লেখার মোটামুটি মাস্টারি হয়ে যাবে। আর যদি এসে লিখতে পারেন তাহলে আপনার ইংলিশ রাইটিং এর আর কিছু দরকার নেই। তো রিসার্চ পেপার রাইটিং এর ক্ষেত্রে এই কয়েকটা বিষয় দরকার হয়, এই যে কমপ্লেক্সিটি, ফর্মালিটি, অবজেক্টিভিটি, এগুলো নিয়ে তো আলোচনা করেছি আগে। তো এই হ্যাজিং একটা বিষয় আছে, হ্যাজিং নিয়ে একটু আলাপ করব। আর প্যারাফ্রেজিং, সামারাইজিং, ইনটেক্সট সাইটেশন, রেফারেন্স বিবলিওগ্রাফি, এগুলো নিয়ে একটু জাস্ট আলোচনা করে দেখিয়ে দিলে আপনারা পারবেন আর কি। এগুলা এত টেকনিক্যাল কিছু না। ওকে, so far any question from you? একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। আমরা যে হচ্ছে অ্যাসাইনমেন্ট করে থাকি আর কি, একাডেমিক অ্যাসাইনমেন্ট যেগুলো করে থাকি, এটা কি এসের অন্তর্ভুক্ত? অফকোর্স এসে, শুধু অ্যাসাইনমেন্ট না, আপনি যদি রিসার্চ পেপারও লিখেন সেটাও অ্যাসাইনমেন্ট, কি বলে, এসে রাইটিং এর অন্তর্ভুক্ত। হ্যাঁ, আমরা একটা অ্যাসাইনমেন্টে কি করি, একটা স্পেসিফিক বিষয়ে একটা ব্রড অ্যানালিটিক্যাল রাইটিং লিখি, ঠিক আছে? তো সেটি অবশ্যই এসে হবে। তবে আমাদের অ্যাসাইনমেন্টে যেহেতু অনেকগুলো রেফারেন্স ইউজ করতে হয়, অনেকগুলো কোটেশন ইউজ করতে হয়, তো সেক্ষেত্রে এই একাডেমিক রাইটিং এর যে টুল গুলো নিয়ে আমরা আলাপ করবো সামনের ক্লাসে, গুলোও দরকার। যেমন সেখানে আমি কি আরো একটা কোটেশন প্যারাফ্রেজ করব নাকি সামারাইজ করব? হ্যাঁ, আর ইনটেক্সট সাইটেশন গুলো কিভাবে ইউজ করবো? ইনটেক্সট সাইটেশন মানে হচ্ছে এই যে লেখার মধ্যে যে আমরা কোটেশন গুলো ইউজ করি সেভাবে কিভাবে লিখবো, আর রেফারেন্স কিভাবে দিব, আর বড় লেখা হতে হলে কিংবা রিসার্চ পেপার হলে বিবলিওগ্রাফি কিভাবে অ্যাড করব, এগুলো নিয়ে ওই আমাদের অ্যাসাইনমেন্ট রাইটিং এর ক্ষেত্রে এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। বাট আলটিমেটলি এটা একটা এসে। হ্যাঁ, এসেটাকে যখন আমরা আরো একটু এগিয়ে নিয়ে গিয়ে রিসার্চ পেপার এসে করি কিংবা ক্রিটিক্যাল এসে করি, তখন এই প্যারাফ্রেজিং, সামারাইজিং গুলো দরকার। আন্ডারস্টুড? মানে পৃথিবীর যত অ্যাসাইনমেন্ট, পৃথিবীর যত পরীক্ষার খাতা, সবকিছুকে যদি বড় লেখা হয় তাহলে আমরা কি লিখবো? এসে ফরম্যাটে লিখবো। আর যদি শর্ট হয় তাহলে আমরা অবশ্যই প্যারাগ্রাফ ফরম্যাটে লিখবো। দিস ইজ আইডিয়াল, দিস ইজ ওয়েল প্র্যাকটিস around the world, not necessarily in Bangladesh, whole world. আপনি পৃথিবীর যেই প্রান্তে গিয়ে লিখেন, ইউএসএ গিয়ে যদি লিখেন তাহলে আপনাকে এই ফরম্যাটে লিখতে হবে। ওকে, আন্ডারস্টুড? এনি কোয়েশ্চেন? Nafisa, Rakibul, Arman, any question? No, sir. ওকে, তাহলে একটা বিষয় আমি একটু বলি, সেটা হচ্ছে এই কোর্সটা ডিজাইন করার ক্ষেত্রে আমি বেশ কিছু জিনিস ইউজ করেছি। প্রথমত হচ্ছে আমি যেহেতু ইংরেজি বিভাগে পড়েছি, অনার্স করেছি, তো সে জায়গায় আমরা বেশ কিছু কোর্স করেছি। আমাদের ফার্স্ট ইয়ারের কোর্স ছিল ইংলিশ রাইটিং বেসিকের উপর, সেকেন্ড সেমিস্টারের কোর্স ছিল এসে রাইটিং এর উপর, থার্ড সেমিস্টারের কোর্স ছিল একাডেমিক রাইটিং এর উপর, এবং এরপরে ইংলিশ রাইটিং কিভাবে টিচ করতে হয়, কিভাবে শেখাতে হয় সেগুলোর উপর কোর্স ছিল। ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর উপর কোর্স ছিল। এর পাশাপাশি আমি অনেকগুলো বাইরের কোর্স করেছি, অনেকগুলো বাইরের বই থেকে সহযোগিতা নিয়েছি। যেমন কোর্সেরা একটা প্ল্যাটফর্ম আছে, কোর্সেরাতে প্রায় 1 বছরের একটি কোর্স আছে, 5টা সেগমেন্টের, একদম বেসিক থেকে শুরু করে রিসার্চ পেপার রাইটিং পর্যন্ত। তো টাকা খরচ করে সেটিও করেছি দীর্ঘ সময় নিয়ে। এরপরে হচ্ছে দীর্ঘদিন ধরে আইএলস রাইটিং এর সাথে, আইএলস রাইটিং টিচিং এর সাথে যুক্ত,
অ্যাডমিশন রাইটিং এর সাথে যুক্ত। তো সেই জায়গাগুলো থেকে আমার এক্সপেরিয়েন্স, আমি যেভাবে শিখেছি, যেভাবে পড়েছি, বিভিন্ন জায়গাতে যে এক্সপেরিয়েন্স গুলো গেদার করার চেষ্টা করেছি, তার একটি এক্সট্রাকশন হচ্ছে এই পুরো কোর্স ডিজাইনটা আর কি। সো ইফ ইউ ফিল যে আমাদের এই কোর্স ডিজাইনে কোনো জায়গায় কিছু অ্যাড করতে হবে অথবা কোনো কিছু মনে হচ্ছে প্রয়োজন নেই, বাদ দিতে হবে, প্লিজ ডু রেকমেন্ড আস। হ্যাঁ, কারণ আমরা প্রতিনিয়ত এই জিনিসগুলোকে ডেভেলপ করবো আর কি। তা আমরা এমন একটি বই করতে চাই, বই মানে তৈরি করতে চাই, যে বইটি বাংলাদেশের বেস্ট হবে। যে কেউ ইংলিশ রাইটিং শিখতে চাইলে আমাদের বইটা ধরে এভাবে হাতে ধরে ধরে এগিয়ে গিয়ে শেষ করলে যেন রাইটিং শিখতে পারে, এই পর্যায়ে যেন আমাদের বইটাকে নিয়ে আসতে পারে। সো দ্যাটস ওয়াই, যেহেতু আপনারা প্র্যাকটিক্যালি এই বইটার উপর ক্লাস করেছেন, হুম সো আপনাদের ভালো লাগা, খারাপ লাগা কিংবা সংযোজন বিয়োজনের পরামর্শগুলো অবশ্যই সবসময় ওয়েলকাম। সো আই হোপ আপনারা সেই পরামর্শগুলো আমাদেরকে দিবেন। এন্ড আমি আরেকটা রিকোয়েস্ট করছি, আপনাদের প্রত্যেকটা ক্লাসের পরে ইভ্যালুয়েশন শিট দেওয়া হয়, তো সেটা একটু পূরণ করবেন, ঠিক আছে? আর তৃতীয় বিষয় হচ্ছে, আমরা থিওরিটিক্যাল ক্লাস মেবি এটাই শেষ। আমাদের কমিটমেন্ট অনুযায়ী আমরা 4টা থিওরিটিক্যাল ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু আমার কাছে মনে হয় যে একাডেমিক রাইটিং এর উপরও আমরা একটা ক্লাস নেব। এটা এক্সট্রা, এটা আমার প্ল্যানে ছিল না, বাট আই ফিল আপনাদের প্রথম ব্যাচ হিসেবে এই অধিকার আছে যে আমরা একাডেমিক রাইটিং এর যে টুলস গুলো আছে এগুলোর উপর আরেকটা ক্লাস করব। ফাইনালি গিয়ে আপনাদের সব অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পরে, আপনারা এতদিন যে অ্যাসাইনমেন্ট গুলো করেছেন সবগুলো কম্পাইল করে একটা পিডিএফ ফাইল করে জমা দিবেন। আর যারা আমার আশেপাশে থাকেন তারা চাইলে প্রিন্ট করে জমা দিতে পারেন, মানে যারা ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে আছেন কিংবা ইউনিভার্সিটির স্টুডেন্ট অথবা আশেপাশের ইউনিভার্সিটির স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট, তারা অ্যাসাইনমেন্ট আমাকে সরাসরি জমা দিবেন। জমা দিলে যেটা হবে, আপনাদের সাথে সাক্ষাৎ হবে, আপনাদের সাথে চা খাওয়া হবে, সেটি হলে ভালো হবে ইনশাল্লাহ। এখানে আমার সাথে মেবি সবাই প্রায় সরাসরি সাক্ষাৎ হয়েছে। শাহরমানের সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছে, নাফিসের সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছে, ইসমাইলের সাথে তো প্রায় হয়, আর মনে হয় রাকিবুলের সাথে সরাসরি সাক্ষাৎ হয় নাই। ও আমাদের দীর্ঘদিনের আমাদের সাথে আছে, স্পোকেন কোর্সও সে করেছে। আনফরচুনেটলি উই কুড নট কমপ্লিট আওয়ার স্পোকেন কোর্স ডিউ টু শর্টেজ অফ পার্টিসিপেন্ট। একটা ক্লাস এমন হয়েছে একজন উপস্থিত, দুজন উপস্থিত, ওটা ফ্রি জি কোর্স ছিল, তো যে কারণে ওটা আমরা শেষ করতে পারি নাই। আনফরচুনেটলি আই হ্যাড দ্য ইন্টেনশন টু কমপ্লিট, বাট পিপল আর নট রেসপন্সিভ। ফ্রি প্লে যেটা হয় আর কি, ফ্রি পেয়েছিল, যে কারণে দে ওয়ার নট রেসপন্সিভ ইনাফ। তো সেজন্য আপনারা যারা আশেপাশে আছেন, ডু সাবমিট ইউর অ্যাসাইনমেন্ট ফিজিক্যালি, যারা দূরে আছেন তারা আপনারা পিডিএফ করে পাঠিয়ে দিবেন। এন্ড আফটার সাবমিটিং ইউর অল অ্যাসাইনমেন্ট আমরা আরেকটা ক্লাস করব, যেটা হবে প্র্যাকটিক্যাল ক্লাস। সেটা সবার জন্য উন্মুক্ত থাকবে না, সেটা থাকবে যে কজন সবগুলো অ্যাসাইনমেন্ট জমা দিবেন তাদের জন্য। সেটা যদি একজন হয়, একজনের জন্য। হুম কারণ সবকিছু সুযোগ অবারিত রাখার সুযোগ নেই। আপনাদের কমিটমেন্ট ছিল 4টা ক্লাস নিব, 4টা ক্লাস সবাইকে দিয়েছি, ইনাফ। এরপরে যেগুলো স্পেশাল সেগুলো আমার তরফ থেকে ভালোবাসা হিসেবে, যারা ক্লাসে রেসপন্সিভ ছিলেন দাদা, যেহেতু আমার কথা আপনারা শুনেছেন, দ্যাটস ওয়াই আই হ্যাভ টু হ্যাভ সাম রেসপেক্ট অন ইউ। সে জায়গা থেকে আমরা আরেকটা ক্লাস নিব, যারা অ্যাসাইনমেন্ট সবগুলো করবেন, সেখানে কি কি ভুল ছিল একদম প্র্যাকটিক্যালি। ফাইনালি যারা সবগুলো অ্যাসাইনমেন্ট দিবেন, হ্যাঁ, তাদেরকেই আমরা সার্টিফিকেট দিব শুধু। শুধুমাত্র তাদেরকেই আমরা সার্টিফিকেট দিব, বাকি সবাইকে অন ইউর কমপ্লিশন অফ দ্য কোর্স কোনো সার্টিফিকেট দিব না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ইফ ইউ ডু হ্যাভ এনি ফার্দার কোয়েশ্চেন, ডু রাইট ইন আওয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপ। আমাদের মিটিং মেবি শেষ, তো